আচ্ছা, ব্যবসার বাজেট তৈরি করা, এই কথাটা শুনলে মাথায় কি আসে? একগাদা সংখ্যা, জটিল হিসাব নিকাশ, তাই না? কিন্তু ব্যাপারটা যদি তার চেয়েও অনেক বেশি কিছু হয়, যদি বলি এটা আসলে শুধু একটা অ্যাকাউন্টিংয়ের কাজ না, বরং ভবিষ্যতের পথ তৈরি করার একটা শক্তিশালী হাতিয়ার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সংখ্যা আর হিসাবের বাইরেও বাজেট হলো একটা কোম্পানির স্বপ্ন আর লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার একটা ব্লুপ্রিন্ট। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত অনিশ্চয়তা আমাদের চারপাশে, এই পৃথিবীতে একটা কোম্পানি কিভাবে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করে, কিভাবে তারা নিশ্চিত হয় যে তাদের সব প্ল্যান শুধু কাগজের পাতাতেই আটকে থাকবে না, বরং সত্যি সত্যি লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। তো আজকের আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব আর্থিক নিয়ন্ত্রণের চ্যালেঞ্জগুলো কি কি, তারপর বাজেটিংয়ের একদম কোর কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো। এরপর আমরা জানব কিভাবে একটা মাস্টার প্ল্যান বানানো হয়, কোন পরিস্থিতিতে কোন বাজেট কাজে লাগে, আর পরিকল্পনা করার পেছনের দুটো ভিন্ন ফিলসফি কি। আর একদম শেষে গিয়ে দেখব বাজেটিংয়ের আসল পাওয়ারটা কোথায়। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, যে কোনো বিষয় ভালোভাবে বুঝতে হলে আগে তার ভাষাটা জানতে হয়, তাই না? ঠিক সেভাবেই বাজেটিং বুঝতে হলে আমাদের প্রথমে এর কিছু বেসিক টার্ম বা মৌলিক ধারণা জেনে নিতে হবে। এগুলো জানলেই নিয়ন্ত্রণের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা অনেক সহজ হয়ে যাবে। তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো, বাজেট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, বাজেট হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য বানানো একটা ফিনান্সিয়াল প্ল্যান। মানে একটা কোম্পানির যা যা লক্ষ্য আছে সেগুলোকে টাকার অঙ্কে প্রকাশ করা। বলতে পারেন এটা ভবিষ্যতের জন্য একটা রোডম্যাপের মতো। আর বাজেটিং কি? বাজেটিং হলো ওই বাজেটটা তৈরি করার পুরো প্রসেসটা। মানে ধাপে ধাপে যে কাজগুলো করে একটা ফিনান্সিয়াল প্ল্যান বা বাজেট ডকুমেন্ট তৈরি করা হয়, সেটাই হলো বাজেটিং। এটা হলো প্ল্যানটা বানানোর আসল কাজটা। আর সব শেষে আসছে বাজেটারি কন্ট্রোল বা বাজেটীয় নিয়ন্ত্রণ। এটা কি? এটা হলো এমন একটা সিস্টেম যেখানে বাজেটটাকে ব্যবহার করে একটা ব্যবসার সব দিক প্ল্যান করা হয় এবং কন্ট্রোলও করা হয়। কিভাবে? খুব সহজ। যা প্ল্যান করা হয়েছিল তার সাথে বাস্তবে কি হচ্ছে সেটাকে মেলানো হয়, আর কোনো গরমিল দেখলেই সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়। আর ঠিক এই কারণে বাজেটটা শুধু একটা কাগজের ডকুমেন্ট না থেকে একটা জীবন্ত, কার্যকর ম্যানেজমেন্ট টুলে পরিণত হয়। আচ্ছা, বেসিক কনসেপ্ট তো বোঝা গেল। এবার চলুন একটু গভীরে যাই। দেখি বাস্তবে একটা মাস্টার প্ল্যান কিভাবে তৈরি হয়। মানে কারা এটা বানায়, কি কি প্রসেস ফলো করা হয়, আর কোন জিনিসগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে একটা খুব কমন ভুল অনেকেই করে, বাজেট আর ফোরকাস্ট এই দুটোকে গুলিয়ে ফেলে। কিন্তু এদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। বাজেট হলো একটা টার্গেট, একটা লক্ষ্য যেটা অ্যাচিভ করার জন্য সবাই মিলে কাজ করে। যেমন ধরুন, টার্গেট ঠিক করা হলো ১০০টা প্রোডাক্ট বিক্রি করতে হবে, এটা হলো বাজেট। অন্যদিকে ফোরকাস্ট হলো একটা প্রেডিকশন বা অনুমান, মানে বর্তমান বাজারের অবস্থা দেখে মনে হচ্ছে হয়তো ৮০টা প্রোডাক্ট বিক্রি হতে পারে। সোজা কথায় বাজেট আপনাকে টার্গেটের দিকে ঠেলে দেয়, আর ফোরকাস্ট আপনাকে রিয়েলিটি চেক দেয়। তাহলে প্রশ্ন হলো, এই বাজেটটা বানায় কারা? এই গুরু দায়িত্বটা থাকে বাজেট কমিটির ওপর। এটা আসলে কোম্পানির টপ লেভেলের সিনিয়র লিডারদের একটা টিম। এখানে সিইও, সিএফও তো থাকেনি, সাথে সেলস ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, এমনকি এইচআর ম্যানেজারও থাকেন। কেন? যাতে প্ল্যানটা বানানোর সময় কোম্পানির প্রত্যেকটা দিক, সেলস, প্রোডাকশন, ফাইন্যান্স, মানুষজন, সবকিছু মাথায় রাখা হয়। এই বাজেট বানানোর প্রসেসটা কিন্তু শুধু কয়েকটা স্টেপের লিস্ট না, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা জীবন্ত আলোচনার মতো। ধরুন, একটা কোম্পানি ঠিক করল আগামী বছর সেলস 10% বাড়াতে হবে। এটা হলো তাদের গোল বা লক্ষ্য। এখন এই লক্ষ্য পূরণের জন্য প্রথমে সেলস, মার্কেটিং, প্রোডাকশন সবার সাথে কথা বলা হয়। এরপর সেই টার্গেট মাথায় রেখে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের খরচের একটা খসড়া বাজেট বানায়। তারপর সবাই মিলে বসে আলোচনা করে দেখে যে প্ল্যানটা আসলে কতটা বাস্তবসম্মত। সবকিছু ঠিকঠাক থাকলে ফাইনালি কমিটি অ্যাপ্রুভাল দেয়, আর বাজেটটা তখন বাস্তবায়নের জন্য রেডি। কিন্তু এত বড় একটা প্ল্যান, এর শুরুটা হয় কোত্থেকে? একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন?
বেশিরভাগ কোম্পানির জন্য একটা মাত্র ফ্যাক্টর বাকি সব কাজকে কন্ট্রোল করে, আর সেটা হলো সেলস ডিমান্ড বা বিক্রি চাহিদা। একটু ভাবুন তো, একটা টি-শার্ট কোম্পানি কয়টা টি-শার্ট বানাবে সেটা কিসের উপর নির্ভর করে? অবশ্যই কয়টা বিক্রি হতে পারে সেটার উপর, আর বিক্রির সংখ্যার উপরই কিন্তু নির্ভর করে তাদের কতটুকু সুতা কিনতে হবে বা কতজন লোক লাগবে। এজন্যই বাজেটিং প্রসেসটা সাধারণত সেলস বাজেট দিয়েই শুরু হয়। এখন কথা হলো ওয়ান সাইজ ফিটস অল। এই ব্যাপারটা কিন্তু বাজেটের ক্ষেত্রে একদমই খাটে না। সব সিচুয়েশনে একই রকম বাজেট কাজ করে না। সিচুয়েশন বুঝে, প্রয়োজন বুঝে বিভিন্ন ধরনের বাজেট ব্যবহার করতে হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কাজের জন্য কি কি ধরনের বাজেট টুলস আছে। বাজেটকে মেইনলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা সহজ উদাহরণ দিই। ধরুন একটা পোশাক কোম্পানির সেলস ডিপার্টমেন্টের বাজেট, কাঁচামাল কেনার বাজেট বা কর্মীদের বেতনের বাজেট, এই প্রত্যেকটা হলো এক একটা ফাংশনাল বাজেট। মানে প্রত্যেকটা ফাংশন বা ডিপার্টমেন্টের নিজস্ব প্ল্যান। আর যখন এই সব ছোট ছোট বাজেটগুলোকে একসাথে জোড়া দেওয়া হয়, তখন কোম্পানির লাভ লোকসানের যে একটা কমপ্লিট ছবি তৈরি হয়, সেটাই হলো মাস্টার বাজেট। বলতে পারেন এটা হলো পুরো কোম্পানির ফিনান্সিয়াল প্ল্যানের একটা সামারি। আচ্ছা, বাজেট কি সবসময় পাথরে খোদাই করা নিয়মের মতো? একদমই না। সিচুয়েশন অনুযায়ী বাজেট দুই রকমের হতে পারে। একটা হলো ফিক্সড বাজেট বা স্থির বাজেট। এটা একটা নির্দিষ্ট টার্গেটের জন্য বানানো হয়। যেমন বছরে 10,000 প্রোডাক্ট বিক্রি করতে হবে। এখন বিক্রি কম হোক বা বেশি, এই বাজেট কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু আরেকটা আছে ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় বাজেট। এটা কিন্তু আসল কাজের পরিমাণের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। ধরুন বিক্রি বেড়ে 12,000 হয়ে গেল, তখন কাঁচামালের বাজেটও সেই অনুযায়ী বেড়ে যাবে। যেসব বিজনেসে প্রোডাকশন বা সেলস খুব ওঠানামা করে, তাদের জন্য এই ফ্লেক্সিবল বাজেট কিন্তু দারুণ কাজের। আরেকটা মডার্ন কনসেপ্ট হলো রোলিং বা কন্টিনিউয়াস বাজেট। এটা খুব মজার একটা জিনিস। ধরুন জানুয়ারি মাস শেষ হলো, সাথে সাথে পরের বছরের জানুয়ারি মাসের বাজেটটা অ্যাড করে দেওয়া হলো। এর ফলে কি হয়, কোম্পানিটা সবসময়ই সামনের 12 মাসের একটা প্ল্যান নিয়ে এগোতে পারে। টেকনোলজি বা ফ্যাশনের মতো ইন্ডাস্ট্রি, যেখানে সবকিছু খুব দ্রুত বদলে যায় আর এক বছরের প্ল্যান চোখের পলকে পুরনো হয়ে যায়, সেখানে এই রোলিং বাজেট কিন্তু খুবই ইফেক্টিভ। দেখুন, বাজেট কিন্তু শুধু কিছু সংখ্যার খেলা না, এর পেছনে একটা ফিলসফি বা মাইন্ডসেটও কাজ করে। চলুন এবার প্ল্যানিংয়ের দুটো মেইন ফিলসফি নিয়ে কথা বলি, যেগুলো ঠিক করে দেয় যে বাজেটটা আসলে কিভাবে তৈরি হবে। বাজেট বানানোর দুটো মেইন অ্যাপ্রোচ আছে। একটা হলো টপ ডাউন, আরেকটা বটম আপ। টপ ডাউন মানে কি? মানে কোম্পানির বড় কর্তারা, সিনিয়র ম্যানেজমেন্ট বাজেটটা ঠিক করে দেন, আর সেই টার্গেটগুলো নিচের দিকে ডিপার্টমেন্টগুলোকে পাঠিয়ে দেওয়া হয়। এটা খুব ফাস্ট একটা প্রসেস। কিন্তু সমস্যা হলো এতে নিচের লেভেলের কর্মীদের কোনো কথাই বলার থাকে না। আর বটম আপ হলো ঠিক তার উল্টো। এখানে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে, সেই ম্যানেজাররা তাদের বাজেট বানিয়ে ওপরে পাঠায়। এটাতে সময় একটু বেশি লাগে ঠিকই, কিন্তু প্ল্যানটা অনেক বেশি রিয়েলিস্টিক হয়, আর কর্মীরাও নিজেদেরকে এর অংশ মনে করে। মাইন্ডসেটের দিক থেকেও বাজেট বানানোর দুটো খুব পপুলার মেথড আছে। একটা হলো ইনক্রিমেন্টাল বাজেটিং। এটা হলো সবচেয়ে সহজ উপায়। গত বছরের বাজেটের উপর 5% বা 10% বাড়িয়ে নতুন বাজেট বানিয়ে ফেলা হয়। এখানে মূল প্রশ্নটা থাকে গতবারের থেকে কি কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আর অন্যটা হলো জিরো বেসড বাজেটিং। এটা কিন্তু একদম অন্যরকম। এখানে সবকিছু জিরো থেকে শুরু করতে হয়। প্রত্যেকটা খরচের পেছনে কারণ দেখাতে হয়, জাস্টিফাই করতে হয়। এখানে মূল প্রশ্নটাই হলো, এই খরচটা কি আদৌ দরকারি, নাকি এটা বাদ দেওয়া যায়? তো এতক্ষণ ধরে আমরা অনেক কিছু জানলাম, কিন্তু এই সব কিছু শেষে প্রশ্নটা হলো, বাজেটিংয়ের আসল পাওয়ারটা কোথায়? এটা কি শুধু কিছু সংখ্যার হিসেব? না, একদমই না। এর শক্তিটা তার চেয়েও অনেক গভীরে। প্রথমত, বাজেট একটা কম্পাসের মতো কাজ করে। এটা নিশ্চিত করে যে কোম্পানির প্রত্যেকটা টাকা যেন ঠিক জায়গায় খরচ হয়, কোনো অপচয় না হয়। এটা ঠিক করে দেয় যে কোম্পানির রিসোর্স, সেটা মানুষ হোক বা মেশিন, সবকিছু যেন ঠিকঠাকভাবে কাজে লাগানো হয়। এর ফলে কি হয়, সবার সামনে একটা ক্রিস্টাল ক্লিয়ার টার্গেট থাকে, আর এই টার্গেটটাই পরে পারফরমেন্স মাপার একটা স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়ায়। আর ভাবুন তো, যখন লক্ষ্যটা একদম পরিষ্কার, তখন ডিসিশন নেওয়াটাও কিন্তু অনেক সহজ আর ফাস্ট হয়ে যায়। বাজেট কিন্তু শুধু কন্ট্রোল করার একটা টুল না, এটা সেলস, প্রোডাকশন, মার্কেটিং, এই সব ডিপার্টমেন্টের মধ্যে একটা ব্রিজ বা সেতুবন্ধন তৈরি করে।
আর সবচেয়ে বড় কথা কি জানেন, যখন কর্মীরা জানে যে তাদের কাছে কোম্পানি ঠিক কী চায় আর তাদের কাজটা কিভাবে মাপা হবে, তখন তাদের মোটিভেশন আর কাজের স্পৃহা কিন্তু বহুগুণ বেড়ে যায়। জেফ্রেড মেস্টেনের একটা কথা আছে যেটা পুরো বিষয়টাকে এক লাইনে নিয়ে আসে। উনি বলেছিলেন, ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ের জন্য বাজেট হলো একটা কোম্পানির প্ল্যানের আর্থিক প্রকাশ। এর মানে কি? মানে হলো একটা কোম্পানির যা স্ট্র্যাটেজি, বাজেট হলো সেই স্ট্র্যাটেজিরই টাকার অঙ্কের একটা প্রতিচ্ছবি। তাহলে শেষ প্রশ্নটা হলো, বাজেট আসলে কি? এটা কি একটা সীমাবদ্ধতা যেটা ব্যবসার হাত পা বেঁধে রাখে, নাকি এটা একটা স্বাধীনতার ব্লুপ্রিন্ট যেটা ঠিকঠাক প্ল্যান করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর ফ্রিডম এনে দেয়? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো।